বন্ধুরা, আমরা প্রায় মানুষকে তার পোশাক বা তার পকেট দেখে সম্মান করি, কিন্তু আসল সত্যটা হলো একজন মানুষের প্রকৃত পরিচয় তার মানবিকতা আর কর্মে। আজকের এই সত্য ঘটনা থেকে আপনারা এটাই উপলব্ধি করতে পারবেন। মন্দিরের বাইরে বসে থাকা এক ভিখারি, যাকে সবাই ঘৃণা আর তিরস্কারের চোখে দেখত, সে ছিল কোটি টাকার উত্তরাধিকারী। আর সেই মেয়ে যাকে পাড়ার লোকেরা টিপ্পনি কাটত, তার মানবিকতাই হয়ে উঠল এই ভিখারির সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, ঘটনাটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ শেষে এমন কিছু ঘটবে যা হয়তো আপনার হৃদয়কেও ছুঁয়ে যাবে। তবে ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এবার শুরু করি আজকের সত্য ঘটনাটি। মন্দিরের সিঁড়িতে প্রতিদিন একই দৃশ্য দেখা যেত। লোকজন আসতো, পূজা করত, ভিখারিদের টাকা পয়সা দিত আর এগিয়ে যেত। সেই সিঁড়িতেই বসে থাকতো একজন লোক, যে সবার চোখে ভিখারি বলে পরিচিত ছিল। ছেঁড়া শার্ট, পুরনো চটি আর কাঁধে একটা ব্যাগ। লোকেরা পাশ কাটিয়ে যেত অবজ্ঞায়। সেই ভিড়ে একটা মুখ ছিল আলাদা। অনিতা গরিব ঘরের মেয়ে, কিন্তু ভীষণ পরিপাটি। তার জামা কাপড় সবসময় পরিষ্কার থাকতো। মুখে ক্লান্তি, কিন্তু চোখে মুখে আত্মসম্মান ঝলমল করত। প্রতিদিন সকালে সে মন্দিরে আসতো, পূজা করত আর ফেরার সময় ভিখারিকে প্রসাদ দিত। শুরুর দিকে ভিখারি চুপচাপ তা নিয়ে নিত আর মাথা নিচু করে যেন আশীর্বাদের মতো কিছু বিড়বিড় করত। ভিখারি অনুভব করলো এই ভিড়ের মাঝে অন্তত একজন আছে যে তাকে শুধু মানুষ বলে মনে করে। পাড়ার লোকেরা চাপা গলায় ফিসফিস করত, ওই তো প্রতিদিন শুধু ওকেই দেয়, ভিখারির সাথেই প্রেম করছে নাকি। কিন্তু অনিতা এসব কথায় পাত্তা দিত না, তার কাছে এটা শুধু মানবিকতা ছিল। এক সন্ধ্যায় মন্দির থেকে ফেরার পর যখন অনিতা তার ঠেলা গাড়ির কাছে পৌঁছালো, সেখানে সে লুচি তরকারি আর চা বিক্রি করে সংসার চালাতো, ঠিক তখনই সেই ভিখারি সেখানে এলো। অনিতা কোনো কথা না বলে প্লেটে দুটো লুচি আর তরকারি তুলে দিল। ভিখারি খেতে শুরু করলো, কিন্তু তার চোখ খাবারের ওপর নয়, চারপাশের ভিড়ের ওপর ছিল। অনিতার মনে হলো লোকটা শুধু খাওয়ার জন্য আসে না, সে আশেপাশের মুখগুলোর দিকে এমন ভাবে তাকায় যেন কোনো রহস্য সমাধান করার চেষ্টা করছে। কারো হাতে থাকা ব্যাগে তার নজর, আবার কখনো কারোর আচরণে তীক্ষ্ণ দৃষ্টি। তারপর রাতে যখন সবাই চলে যেত, ভিখারি তার ব্যাগের ভেতর থেকে একটা ছোট্ট নোটবুক বের করে তাতে কিছু লিখতে শুরু করত। অনিতা জিজ্ঞেস করলো, আপনি কি লেখেন সব সময়? সে মুচকি হেসে বলল, কিছু পুরনো হিসেব যা এখনো শোধ করা হয়নি। সেই মুহূর্তে তার চোখে এক অদ্ভুত গভীরতা ফুটে উঠল। অনিতা কিছুই বুঝতে পারল না, তবে এতটুকু অনুভব করলো এই মানুষটা একেবারেই সাধারণ নয়। লোকেরা যত রকমই কথা বলুক, অনিতা প্রতিদিন মন্দিরে যেত, প্রতিদিনই তাকে প্রসাদ দিত, আর প্রতিবার ভিখারির চোখে এক নতুন ধরনের আলো ঝলসে উঠত, যেন তার মানবিকতা থেকেই সে শক্তি পাচ্ছে। সে জানত সত্য প্রকাশিত হতে এখনো অনেকটা সময় বাকি, কিন্তু এই তো ছিল এক যাত্রার শুরু, এমন এক যাত্রা যা গোটা সমাজকে নাড়িয়ে দেবে। গলির সেই বাঁকে যেখানে সন্ধ্যা নামলে হলুদ বাতির আলো রাতকে ঠেকিয়ে রাখতে চাইতো, সেখানেই দাঁড়িয়ে থাকতো অনিতার ঠেলাগাড়ি। এটা বিরাট কিছু ছিল না, কিন্তু তাতে মিশেছিল শ্রম আর সততার স্বাদ। লোহার কড়াইতে তেল টকবক করে ফুটতো, তাতে লুচি ভাজা হতো আর পাশে রাখা কেটলি থেকে চায়ের ভাপ বেরোতো, যেন শীতল বাতাসকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। ক্রেতারা আসতো, লুচি আর তরকারি নিত, কেউ এক কাপ চা চাইতো, আর যাবার সময় এ কথাই বলতো, স্বাদটা এত ভালো যেন ঘরে বানানো। কিন্তু অনিতার ওপর থাকতো সেই সব দৃষ্টি যাদের কাজই হলো কারো পরিশ্রমের ওপর আঙুল তোলা। তারা বিভিন্ন রকম কথাবার্তা বলতো, কটূক্তি করত। কেউ বলতো এই মেয়ে ভিখারির সঙ্গে প্রেম করছে, কেউ বলতো সমাজের নাম মাটিতে মিশিয়ে দেবে, আবার কেউ বলতো ভিখারির প্রতি ওর বিশেষ দৃষ্টি। অনিতা সব শুনতো, কিন্তু কোনো কথা গায়ে মাখতো না, যেন কানের চারপাশে সে দেওয়াল তুলে রেখেছে। তার কাছে আসল ছিল নিজের ব্যবসা, সেই লুচিগুলো যেগুলো ছিল তার সংসারের নিঃশ্বাস, আর সেই তরকারি যাতে মিশেছিল তার পরিশ্রমের গন্ধ। সে জানত যদি অন্যদের কথায় কান দেয় তবে তার ঠেলাগাড়ি চলবে না, আর যদি ঠেলাগাড়ি না চলে তবে মায়ের ওষুধ, সংসার আর তার জীবন সব থেমে যাবে। ভিখারি প্রতিদিন সন্ধ্যায় সেখানে আসতো, প্রথমে চুপচাপ বসে থাকতো, তারপর অনিতা তাকে খাবার দিত। সে ভীষণ মনোযোগ দিয়ে খেত, যেন খাওয়ার মধ্যেও কোনো রহস্য লুকিয়ে আছে। অনিতা বলতো, আপনি রোজ এখানে চলে আসেন, অন্য কোথাও যান না কেন? সে হেসে বলতো, যেখানে সম্মান পাওয়া যায় সেখানেই আসতে ইচ্ছে করে।
কিন্তু অনিতা অনেকবার খেয়াল করেছিল ওই মানুষটা শুধু খাবার খেত না, বরং চারপাশের প্রতিটি ক্রিয়াকর্ম পর্যবেক্ষণ করত। কে কখন আসে, কে কতক্ষণ থাকে, কার কথা কেমন, সবই সে লক্ষ্য করত। কখনো একটা পুরনো মোবাইলে কিছু লিখে রাখতো, কখনো আবার পকেট থেকে এক নোটবুক বের করে পেন্সিল দিয়ে লাইন টানতো। একদিন ভিড় একটু কম ছিল। অনিতা তাকে জিজ্ঞেস করলো, আপনি এই নোটবুকে সবসময় কি লেখেন? সে প্রথমে চুপ রইল, তারপর আস্তে করে বলল, কিছু পুরনো হিসেব, যাদের উত্তর এখনো পাওয়া যায়নি। অনিতা কিছুই বুঝতে পারল না। যে অনুভব করলো তার চোখে যেন কোনো গভীর আগুন লুকিয়ে আছে, যা সময় এলে সব পুড়িয়ে দেবে। এবার লোকেরা আরো বেশি কথা বলতে শুরু করলো। একজন মহিলা তার প্রতিবেশিনীকে বলল, দেখিস, কালকেই ভিখারি ওই মেয়ের গলার বোঝা হবে। অন্যজন উত্তর দিল, না বোন, আমার তো মনে হয় মেয়েটাই শিক্ষা পাবে। সেদিন রাতে যখন ঠেলাগাড়ি গুটানোর সময় হলো, অনিতা দেখল ভিখারি দোকান থেকে উঠে রাস্তার মোড়ে চলে গেল। সেখানে দাঁড়িয়েছিল একজন লোক, যে প্রতিদিন মন্দিরের দানপেটি থেকে টাকার ব্যাগ নিয়ে যেত। ভিখারি দূর থেকেই লোকটাকে দেখলো আর তার নোটবুকে কিছু লিখলো। তার চোখে তখন এক অদ্ভুত ঝলক ফুটে উঠল, যেন প্রতিদিন সে কোনো বড় সত্যের কাছাকাছি চলে যাচ্ছে। অনিতার মনে হলো, এই মানুষটা আসলে কে, আর কেন সে প্রতিদিন এত গভীর নজরে এসব জিনিস খেয়াল করে। কিন্তু যত প্রশ্ন তার মনে জন্মাতো, তত তাড়াতাড়ি সে সেগুলো ভুলে যেত। তার কাছে সবচেয়ে বড় সত্য ছিল এই যে তার নিজের হাতে বানানো খাবার কারো মুখে হাসি এনেছিল। রাতের নিস্তব্ধতা অনেক সময় সেই সব কথা বলে যেগুলো দিনের কোলাহলে চাপা পড়ে যায়। সেই সময় ভিখারি মন্দিরের সামনে বটগাছের নিচে বসে পুরনো কাগজের টুকরো, নোটবুক আর কিছু খবরের কাগজের কাটিংয়ে নিজের অতীতের সত্য খুঁজত। একটা কাটিংয়ে স্পষ্ট লেখা ছিল, প্রসিদ্ধ শিল্পপতি বিজয় সরকারের হৃদরোগে মৃত্যু। সেটাকে সে বারবার দেখত, যেন তার মধ্যে কোনো গভীর রহস্য লুকানো রয়েছে। অনিতা বহুবার দেখেছে যে মানুষটাকে লোকজনে ভিখারি বলে ডাকে, সে ভিড়ের মধ্যে কিছু বিশেষ লোকের দিকে গভীর দৃষ্টি রাখত। কখনো মন্দিরের পুরোহিত, কখনো দানপেটির কর্মচারী, আবার কখনো পাড়ার কোনো প্রভাবশালী দোকানদার। প্রত্যেকের ওপরই তার নজর থাকত। এক সন্ধ্যায় যখন ঠেলাগাড়ির সামনে ভিড় কম ছিল, অনিতা আস্তে করে জিজ্ঞেস করলো, আপনি রোজ এদিক ওদিক তাকান, যেন কাউকে খুঁজছেন, কেন? সে কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, কিছু সুতো আছে যেগুলোতে জট বেঁধেছে, সেগুলো খুলতে হবে আমাকে। অনিতা তার কথা কিছুই বুঝল না, তবে এটা অনুভব করলো যে এই মানুষটাকে যতটা সাধারণ দেখায় সে ততটা নয়। তার চোখে কোনো গভীর আঘাতের ক্ষত ছিল, আর প্রতিটি আচরণ যেন কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। সেই রাতে যখন মন্দির বন্ধ হয়ে গেছে আর অনিতা বাড়ি চলে গেছে, ভিখারি হঠাৎ উঠে দাঁড়িয়ে রাস্তার সেই মোড়ের দিকে গেল, যেখানে দানপেটিওয়ালা লোকটা সাইকেলে করে যেত। এইবার সে তাকে আটকায়নি, কিন্তু তার ব্যাগের ওপর তার চোখ আটকে রইল। তারপর সে নিজের পুরনো মোবাইলের টর্চ জ্বালালো আর থলি থেকে একটা ছোট্ট কাগজ বের করলো। ওই কাগজে কোনো এজেন্টের লেখা বার্তা ছিল। মহেন্দ্র কাকা প্রতিদিন এই রুটিনটা কভার করে। মন্দিরের দানপেটি আর কোম্পানির হিসেবের গোলমাল সব একই সুতোয় বাঁধা। এটা পড়ে তার নিঃশ্বাস দ্রুত হয়ে এলো। তার ঠোঁট থেকে একটাই নাম বেরিয়ে এলো, মহেন্দ্র। ওটা সেই নাম যা তার বাবার মৃত্যুর সঙ্গে বিষের মতো তার স্মৃতিতে মিশেছিল। আসল সত্যি হলেও এই ভিখারি কোনো সাধারণ মানুষ নয়, সে ছিল বিজয় সরকারের ছেলে, যে বাবাকে হারানোর পর প্রতিজ্ঞা করেছিল আসল সত্যকে সামনে আনবেই। কিন্তু সত্যের কাছে পৌঁছানো সহজ ছিল না। কাকা মহেন্দ্র কোম্পানির দখল নিয়েছিল, প্রমাণ মুছে ফেলেছিল আর শহরের সব জায়গায় নিজের লোক বসিয়ে রেখেছিল। তাই সে ভিখারির ছদ্মবেশ নেয়, যাতে সেই একই গলিতে লুকিয়ে থেকে ষড়যন্ত্রের আসল সত্যকে ধরতে পারে। তার মনে একটাই প্রশ্ন বারবার ধ্বনিত হতো, বাবার মৃত্যু সত্যি হার্ট অ্যাটাকে হয়েছিল, না কেউ তাকে মেরে ফেলেছিল? যখনই সেই প্রশ্ন তার মনে ভেসে উঠত, তার দৃষ্টি হয়ে উঠত আরো ভয়ঙ্কর। অন্যদিকে অনিতার এখন তার কথাবার্তা আর অভ্যাসগুলো দেখে সন্দেহ হতে শুরু করলো। সে ভাবত, এই মানুষটা আসলে কে? কেন প্রতিদিন একই জায়গায় সে নোটবুক বের করে? কেন কিছু মানুষের দিকে এত তীক্ষ্ণ নজর রাখে? কেন বারবার সেই কাগজের কাটিং পড়ে? কিন্তু শেষে মানবিকতায় জিতে যেত। অনিতা ভেবে নিত, সে যেই হোক না কেন, আমার কাছে সে এমনই একজন যে আমার হাতে বানানো খাবারের সম্মান করেছে। এটাই আমার জন্য যথেষ্ট। সেদিন রাতে অনিতা যখন ঠেলাগাড়ি গুটোচ্ছিল, সে দেখল ভিখারিটি দূরে দাঁড়িয়ে কারোর সঙ্গে আস্তে আস্তে কথা বলছে। হয়তো সেই এজেন্টই ছিল। সে শুধু এইটুকুই শুনতে পেল,
কাল বড়দিন, প্রমাণ পাওয়া যাবে এটা নিশ্চিত। মহেন্দ্র এবার পালাবার সুযোগ পাবে না। অনিতা চমকে উঠল, কিন্তু কোনো প্রশ্ন করল না, শুধু ভাবল এই মানুষটির গল্প আমার ভাবনার থেকে অনেকটা বড়। রাতের অন্ধকারে মন্দিরের ঘণ্টার ধ্বনির মাঝে তার নোটবুকের পাতায় এক নতুন সত্যি লেখা হলো। সকালের আলো ফুটতেই মন্দিরে ঘণ্টার ধ্বনি বেজে উঠল। ভক্তরা তাদের মানত আর ইচ্ছা নিয়ে মন্দিরে আসতে শুরু করলো। অনিতা প্রতিদিনের মতোই প্রসাদ চাপালো আর বাইরে বেরিয়ে ভিখারিকে দেখলো, কিন্তু আজ সেখানে কিছু আলাদা ছিল। তার চোখে অদ্ভুত অস্থিরতা, যেন কোনো বিশেষ মুহূর্তের অপেক্ষায়। তার কাছে সেই পুরনো নোটবুক ছিল, কিন্তু আজ তা লুকোয়নি। বারবার সে তাতে লেখা নাম আর তারিখগুলো দেখছিল। দুপুরে ভিড় কমতেই মন্দিরের কোণে ঝগড়া শুরু হলো। দানপেটি গোনার লোক আর পুরোহিতের মধ্যে টাকার হিসেব নিয়ে বচসা। আশেপাশে লোকজন জড়ো হলো। কেউ বলল দান হিসাবে গন্ডগোল, কেউ বলল এতে মন্দিরের বদনাম হবে। ভিখারি চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু তার চোখ সব গুনে যাচ্ছিল। সে দেখল পুরোহিতের হাতে যে রেজিস্টার আছে তার উপরে কোম্পানির সেই একই লোগো, বিজয় ইন্ডাস্ট্রিজ। এটা দেখে তার বুক কেঁপে উঠল। সে আস্তে করে নিজেকে বলল, মানে কাকা শুধু কোম্পানির দখলই নেয়নি, মন্দিরের দানের টাকাটাতেও হাত দিয়েছে। প্রমাণ ধীরে ধীরে আমার হাতে আসছে। সঙ্গে সঙ্গে সে নিজের পুরনো ফোন দিয়ে কিছু ছবি তুলল, কিন্তু হঠাৎ তার মনে হলো কেউ তাকে লক্ষ্য করছে। পেছনে ঘুরে দেখলো সেই লোক যে প্রতিদিন সাইকেল নিয়ে ব্যাগ বহন করে। ভিখারি সঙ্গে সঙ্গে ফোনটা নিজের থলিতে লুকিয়ে রাখলো আর এমনভাবে বসে পড়ল যেন কিছুই বোঝেনি। অনিতা সবই দেখছিল। তার মনে প্রথমবার সত্যিকারের ভয় ঢুকলো। সে ভিখারির কাছে গিয়ে ফিসফিস করে বলল, আপনি আসলে কি করতে চাইছেন? এটা খুব বিপজ্জনক মনে হচ্ছে। ভিখারি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সত্যকে সামনে আনতে হলে বিপদের মধ্য দিয়ে যেতেই হবে, কিন্তু একবার তার সামনে এসে গেলে ওটাই হয়ে উঠবে সবচেয়ে বড় অস্ত্র। সেদিন রাতে ভিখারির মন খাওয়াতে ছিল না। সে শুধু এক কাপ চা চাইল আর অনেকক্ষণ ধরে সেটাই চুমুক দিয়ে খেতে লাগলো। তার চোখ যেন দূরে কোথাও গেঁথে ছিল। অনিতা সাহস করে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে আপনার সত্যিটা বলবেন? ভিখারি কিছুক্ষণ নীরব রইল, তারপর আস্তে করে বলল, সত্য এত ভারী যে তাকে বহন করার শক্তি কেবল মানবিকতার মধ্যেই পাওয়া যায়। আর হয়তো সেই কারণেই আমি প্রতিদিন তোমার হাতের খাবার খেয়ে শক্তি সঞ্চয় করছি। অনিতা স্তব্ধ হয়ে গেল। সে বুঝতেই পারল না এই মানুষটা আসলে কে, কিন্তু তার মনে গভীরভাবে বসে গেল যে বড় কিছু একটা হতে চলেছে। সেই রাতেই গলির মোড়ে প্রথমবার ভিখারির মুখোমুখি হলো মহেন্দ্র কাকার গুন্ডারা। 3 জন লোক তার সামনে এসে দাঁড়ালো। তাদের একজন বলল, ভাই অনেক হয়েছে এই নাটক, হয় শান্তিতে ভিক্ষা করো, নইলে এখান থেকে চিরকালের মতো চলে যাও। ভিখারি নির্ভয় তাদের চোখে চোখ রেখে আস্তে করে বলল, ভিক্ষা করা আমার ছদ্মবেশ, সত্য খোঁজা আমার উদ্দেশ্য। আর যখন সেই উদ্দেশ্য পূর্ণ হবে তখন তোমাদের মালিককে সবার সামনে মাথা নত করতে হবে। গুন্ডারা হাত তুলল, কিন্তু ঠিক তখনই গলির অন্য প্রান্ত থেকে কিছু লোক এসে পড়ল আর ব্যাপারটা চাপা পড়ে গেল। গুন্ডাগুলো হুমকি দিয়ে চলে গেল। সেই রাতে অনিতা প্রথমবার দেখল ভিখারি তার চোখের জল লুকোতে মুখ ধুচ্ছে। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এবার যাই হোক আমি এর পাশে থাকব। তার হৃদয়ে আর ভয় ছিল না, ছিল কেবল কৌতূহল আর বিশ্বাস। সকালের সূর্য উঠতেই মানুষ প্রতিদিনের মতো মন্দিরে আসতে শুরু করলো, কিন্তু আজ মন্দিরের বাইরে অন্যরকম গোলমাল। পাড়ার অনেক লোক একসাথে দাঁড়িয়ে, সবার দৃষ্টি একই দিকে। দূর থেকে কালো ঝকঝকে গাড়ির কনভয় আসছে। সামনে বড় এসইউভি, তার পেছনে 2টো গাড়ি, আর চারপাশে কালো স্যুট পরা দেহরক্ষী। লোকেরা বিস্ময় বলাবলি করছিল, এ কি আসছে? এত বড় কনভয় তো কোনো মন্ত্রীরও হয় না। অনিতাও নিজের ঠেলায় দাঁড়িয়ে সব দেখছিল। হঠাৎ তার চোখ পড়ল মন্দিরের সিঁড়িতে বসা সেই পরিচিত মুখের দিকে। ভিখারি, কিন্তু আজ তার ভঙ্গি সম্পূর্ণ আলাদা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আর পরের মুহূর্তে কনভয় থেকে বেরিয়ে আসা দেহরক্ষীরা তাকে ঘিরে ধরল। সকলের চোখ বিস্ফারিত। আরে, এ তো সেই ভিখারি, প্রতিদিন এখানে বসে থাকতো, কিন্তু এরা ওর সঙ্গে কেন? তখনই এক কালো স্যুট পরা লোক এগিয়ে এসে সবার সামনে ঘোষণা করল, ইনি হচ্ছেন অর্জুন সরকার, প্রখ্যাত শিল্পপতি বিজয় সরকারের পুত্র। তিনি নিজের পিতার মৃত্যুর সত্য জানার জন্য ভিখারির ছদ্মবেশ নিয়েছিলেন এবং মাসের পর মাস এখানে থেকে প্রমাণ সংগ্রহ করেছেন। এই শব্দগুলো লোকজনের কানে পৌঁছতেই সেখানে নীরবতা নেমে এলো। যারা গতকাল পর্যন্ত তাকে নিয়ে বিদ্রূপ করেছিল, যাদের কাছে সে কেবল এক ভিখারি ছিল, তাদের কথা আটকে গেল। অনিতা স্থির দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে যেন হঠাৎ মঞ্চের আড়াল থেকে পুরো সত্যিটা সামনে এলো। যে মানুষকে সে প্রসাদ দিয়েছে, খাবার খাইয়েছে, সম্মান দিয়েছে, সে আসলে কোটি টাকার সম্পত্তির উত্তরাধিকারী।
অর্জুন ভিড়ের দিকে তাকালো, তার চোখে জল কিন্তু মুখে দৃঢ়তা। সে বলল, হ্যাঁ, আমি সেই মানুষ যাকে আপনারা ভিখারি ভেবেছিলেন। কি বলছে আমি তার পরোয়া করিনি, কারণ আমার উদ্দেশ্য ছিল অনেক বড়। আমার পিতার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, ওটা ছিল এক গভীর ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রের পেছনে আমার নিজের কাকা মহেন্দ্রর হাত আছে। আমি এখান থেকে সব প্রমাণ জোগাড় করেছি। এখন সমস্ত সত্য আদালতের কাছে যাবে। ভিড়ের মধ্যে হইচই পড়ে গেল। কেউ বিস্ময়ে মাথা চেপে ধরে বসে পড়ল, কেউ লজ্জায় চোখ নামিয়ে নিল। যারা গতকাল পর্যন্ত বলছিল এই মেয়েটা ভিখারির প্রেমে পড়েছে, আজ তারাই অনিতার দিকে তাকাচ্ছিল, যেন তার মানবিকতা সবার সামনে আয়না তুলে ধরেছে। অনিতার চোখ জলে ভরে উঠল। সে আস্তে আস্তে বলল, আমি তো আপনাকে কেবল মানুষ ভেবে সাহায্য করেছিলাম, জানতাম না যে আপনি। অর্জুন তার কথা কেটে দিল, না অনিতা, তোমার এটুকুই জানা উচিত ছিল, মানুষকে চিনতে তার নাম বা সম্পদের প্রয়োজন নেই। তুমি আমাকে মানুষ ভেবেছ, আর সেটাই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। অর্জুনের পাশে দাঁড়ানো দেহরক্ষীরা তখন সব প্রমাণ নিয়ে প্রস্তুত। নথি, ছবি, ভিডিও সব আদালতে পেশ করার জন্য জোগাড় করা হয়েছে। আর সেই ভিড়ের সামনে অর্জুন তার নোটবুক তুলে ধরে বলল, এটা শুধু কাগজ নয়, এটার থেকেই আমার পিতার আত্মা ন্যায় পাবেন। লোকজন হাততালি দিয়ে উঠল। যারা গতকাল পর্যন্ত তাকে অপমান করেছিল, আজ তারাই তার সাহসকে স্যালুট জানাচ্ছিল। অনিতা শুধু নীরবে দাঁড়িয়ে রইল, তার মুখে গর্বের আলো। কয়েক সপ্তাহ পর আদালতে লোকজনের প্রচুর ভিড়। একদিকে দাঁড়িয়ে আছে অর্জুন, তার হাতে মাসের পর মাস ধরে যত্নে রাখা নোটবুক আর প্রমাণের ফাইল। অন্যদিকে বসে আছে তার কাকা মহেন্দ্র, মুখ নিচু কিন্তু চোখে এখনো অহংকারের ঝিলিক। বিচারক গম্ভীর কণ্ঠে বললেন, অর্জুন সরকার, আপনি আপনার অভিযোগ প্রমাণ করুন। অর্জুন একে একে সমস্ত প্রমাণ আদালতের সামনে তুলে ধরল। মন্দিরের দানপেটি থেকে হারিয়ে যাওয়া টাকা, কোম্পানির হিসেবে সেই একই অঙ্ক, সাক্ষীদের জবানবন্দি, আর সবশেষে সেই মেডিকেল রিপোর্ট যেখানে স্পষ্ট লেখা বিজয় সরকারের মৃত্যু হার্ট অ্যাটাকে নয় বরং বিষ প্রয়োগের কারণে হয়েছে। পুরো আদালত স্তব্ধ হয়ে গেল। মানুষের মুখে বিস্ময়ের ছাপ। যে কাকা মহেন্দ্রকে সবাই আদর্শ মানত, সেই আসলে লোভ আর ক্ষমতার নেশায় নিজের ভাইয়ের খুনি। বিচারক হাতুড়ি বাজিয়ে রায় শোনালেন, প্রমাণ অটল। মহেন্দ্রকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। আদালত করতালিতে গর্জে উঠল। অর্জুনের চোখে জল এসে গেল, কিন্তু সেই জলে জয়ের দীপ্তি ছিল। সে জানতো আজ শুধু তার পিতাই ন্যায় বিচার পেলেন তাই নয়, মানবিকতারও জয় হলো। অনিতা সেদিন আদালতের কোণে দাঁড়িয়েছিল। তার মনে হলো তার ছোট্ট সহানুভূতি কারো জীবন পাল্টে দিয়েছে। যদি সে মন্দিরের সিঁড়িতে বসা মানুষটিকে কেবল ভিখারি ভেবে উপেক্ষা করত, তবে হয়তো সত্য কখনো প্রকাশই পেত না। আদালত থেকে বেরোবার সময় অর্জুন অনিতার দিকে তাকিয়ে বলল, তোমার মানবিকতাই আমার সবচেয়ে বড় শক্তি হয়ে গেছে। সম্পদ তো অনেকেই দেয়, কিন্তু তুমিই শুধু আমাকে সম্মান দিয়েছ। ভিড়ের মধ্যে তখন সেই সব মানুষও ছিল যারা একদিন তাকে নিয়ে বিদ্রূপ করত। আজ তারাও শিক্ষা পেল, মানুষকে তার পোশাক দিয়ে নয়, অবস্থা দিয়ে নয়, বরং তার হৃদয় আর কর্ম দিয়ে বিচার করা উচিত। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে মানবিকতা হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। সত্য আর পরিশ্রম কখনো হার মানে না। যে সত্যের পথে হাঁটে, দেরিতে হলেও জয় শেষমেশ তারই হয়। আপনাদের জন্য প্রশ্ন, যদি আপনি অনিতার জায়গায় থাকতেন, এক গরিব মেয়ে যাকে পুরো পাড়া বিদ্রূপ করছে, তাহলে কি আপনি প্রতিদিন সেই ভিখারিকে খাবার আর সম্মান দিতেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।